আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। চলে আসলাম আমাদের নতুন একটি অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ অধ্যায়, পরমাণুর গঠন, অষ্টম শ্রেণী। ঠিক আছে, তো আজকে আমরা এই অধ্যায়ের বিস্তারিত অনুশীলনী নিয়ে আলোচনা করব এবং এর মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্স বিষয়ের উপরে কিছু দিক নির্দেশনা দেব। তো তোমরা যদি প্রথমেই দেখো, এখানের যে প্রথম অংশটা পরমাণুর ধারণা ও বিকাশ গঠন, এখানে অনেক অনেক বিজ্ঞানীর নাম এবং বিভিন্ন ধরনের প্রোটন তথ্যের এর উপরে নিউক্লিয়াস এইসব জিনিসপাতির উপরে বিবেচনা করা আছে। তো তোমাদের যেটা করতে হবে, এই নামগুলো এবং যে মতবাদগুলো দিয়েছিল সেগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। এরপরে আসা যাক আমাদের একটু নিচের দিকে। দেখো, এই অধ্যায় যদি তোমরা লক্ষ্য করো তো দেখবা যে কোথায় কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কী ধরনের ম্যাথ আসতে পারে বা কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সে বিষয়ের উপর এখানে সুষ্ঠুভাবে বর্ণনা করা আছে। তো এখানে একটা উদাহরণও দেওয়া আছে, তোমরা এই উদাহরণটা নিজে থেকে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, এরপরে চলে আসতে আমাদের কিছু চিত্র আছে। এখানে তোমরা চাইলে চিত্রগুলো মনে রাখতে পারো, ইনকেস পরীক্ষায় যদি চলে আসে তোমরা চিত্র দিয়ে দিলে মার্ক পেয়ে যাবে। এরপর আইসোটোপের কিছু ব্যাপার এখানে লেখা আছে। তোমাদের আইসোটোপের যে তিনটা উদাহরণ আছে, কৃষিক্ষেত্রে, খাদ্যদ্রব্য সংরক্ষণে, ভূতাত্ত্বিক বিজ্ঞান গবেষণার কাজে, চিকিৎসা ক্ষেত্রে। ঠিক আছে, এই চারটা বিষয়বস্তু তোমাদেরকে অসম্পূর্ণ মুখস্থ করতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের কক্ষপথের ধারণা 1:2:2p6 এই সব বিষয়ের উপরে আমাদের এখানে ধারণা দেওয়া আছে। কোন কোন আয়নের পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে সব কিছু এখানে বলা আছে। এরপরে আমাদের হচ্ছে একটা ছক দেওয়া আছে, তোমরা চাইলে এই ছকটা নিজে থেকে পূরণ করতে পারো অথবা তোমরা একটা চার্ট পাবে, অনলাইনে সার্চ করবে যে পরমাণু ভিত্তিক চার্ট ফর কেমিস্ট্রি, এইভাবে সার্চ করবে। তো তাহলে তোমরা চার্টটা পেয়ে যাবে। চার্ট দেখে দেখে তোমরা এখানে কী কী সংকেত বা কী কী প্রতীক হতে পারে সবগুলো এখানে তোমরা লিখে নিতে পারবে। ঠিক আছে, এরপরে এখানে কিছু বিশ্লেষণ। এবার চলে আসি আমরা এখানে অনুশীলনীতে। তো চলো কথা না বাড়িয়ে আমাদের অনুশীলনীর যে ব্যাপারটা সেটা আমরা শুরু করি। ঠিক আছে, তো আমাদের প্রথম যে ছিল সেটা ছিল শূন্যস্থান পূরণ, এবং শূন্যস্থান পূরণের প্রথম শূন্যস্থানে বলা ছিল ড্যাশ এর মতবাদে পরমাণু অবিভাজ্য। তো ডেমোক্রিটাসের মতবাদে পরমাণু অবিভাজ্য। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। একটি মৌলের বিভিন্ন আইসোটোপে প্রোটনের সংখ্যা সমান। তো যেগুলো বোল্ড করা আছে সেগুলো বেসিক্যালি হচ্ছে ফাঁকা জায়গা, আমি যেগুলো পূরণ করে ফেলেছি। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো। এরপরে চলে যাচ্ছি আমরা সংক্ষিপ্ত প্রশ্নে। প্রশ্নগুলো দেখতে হয়তো বা তোমাদের কাছে একটু বড় মনে হবে, বাট লিখলে এটা অত বড় মনে হয় না। সো যেহেতু এটা টাইপিং, সো দ্যাটস ওয়াই একটু বড় মনে হতে পারে। ওকে, সো দেখো, একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে তার চিত্র এঁকে দেখাও ও বর্ণনা করো। তো এখানে চিত্রটা যেটা আমি এটা কারেকশন করেছি, চিত্রটা আমি এখানে দিয়েছি, তোমরা চাইলে এই চিত্রটা কপি করতে পারো। এরপরে হচ্ছে এর কিছু বিশ্লেষণ এখানে দিয়েছি, তোমরা জাস্ট যেটা করতে পারবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা হচ্ছে নিজের মতো করে লিখে নাও। ঠিক আছে, এভাবে আর কি প্রত্যেকটা প্রশ্ন থাকবে, আমাদের যতগুলো প্রশ্ন এর পরে আছে সবগুলোই। দ্বিতীয় প্রশ্ন ছিল নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। একটি নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস এঁকে দেখাও। ঠিক আছে, তো এখানে ইলেকট্রন বিন্যাসটা এঁকে দেখানো হয়েছে। এরপরে এর হচ্ছে যে আমাদের হচ্ছে বিন্যাসের যে শ্রেণী বিভাগ সেটাও আমাদের এখানে বলা আছে। ঠিক আছে, তোমরা এখানে বিশ্লেষণটা সম্পূর্ণ লিখে নেবে। এরপরে আসছি চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আলোচনা করো, যেটা তোমাদের বলেছিলাম মুখস্থ করতে, সেই বিষয়টা থেকে এখানে প্রশ্ন এসেছে। তোমরা এটা বিষয়টা যেটা করবা সুন্দরভাবে মুখস্থ করে তারপর নিজের মতো করে সাজিয়ে লিখবে। এরপরে আসছে পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। ঠিক আছে, এখানে সম্পূর্ণ উদাহরণসহ ব্যাখ্যাটা করা আছে, তোমরা সেখান থেকে সুন্দরভাবে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আসছে আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বরে বলা আছে ক্যাটায়ন ও অ্যানায়ন কিভাবে তৈরি হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। এখন ক্যাটায়নের উদাহরণসহ ব্যাখ্যা এবং অ্যানায়নের উদাহরণসহ ব্যাখ্যা আমাদের এখানে দুইটা স্টেপে এখানে বর্ণনা করা আছে। ঠিক আছে, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। তো এরপরে আমরা আসছি বহু নির্বাচনী প্রশ্নে। তো এখানে প্রথম বহু নির্বাচনী প্রশ্নে আমাদের বলা হয়েছিল একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে। এটার সঠিক উত্তর 8। এরপরে 2 নম্বরে বলা ছিল রাদারফোর্ডের পর্যবেক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায়, কোন কোন সিদ্ধান্তগুলো নেওয়া যায়। তো সেটা নেওয়া যায় হচ্ছে আমাদের খ নম্বরে ছিল 3টাই। তো পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায়, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। ঠিক আছে, এরপরে 3 নাম্বার যেটা ছিল তার উদ্দীপক ছিল যে কোনো মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে, পরমাণুর ভর সংখ্যা কত। ঠিক আছে, এখানে 3 নাম্বার যেটা ছিল মানে খ নাম্বার যেটা ছিল সেটা আমরা একটু দেখে নেই, আমার ডাউট হচ্ছে।
সো এখানে খ নাম্বার যেটা ছিল সেটা ছিল শুধু 3। ওকে, সো শুধু 3, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। ঠিক আছে, এখানে একটু টিপিক্যাল মিস্টেক আছে, তোমরা এখানে একটু ঠিক করে নিও। ওকে, আচ্ছা আমি এখানে লিখে দিই, তাহলে তোমাদের জন্য বেটার হবে। আই। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের পরমাণুর ভর সংখ্যা কত। সো এখানে আমাদের যে পরমাণুর বিশ্লেষণটা দেওয়া আছে, কোনো মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন 8টি নিউট্রন রয়েছে। তো পরমাণুর ভর সংখ্যা কত? ভর সংখ্যার জন্য জাস্ট প্রোটন আর ইলেকট্রনকে যোগ করে দিতে হবে। ঠিক আছে, প্রোটন আর নিউট্রনকে যোগ করে দিতে হবে। তো প্রোটন 10 যোগ 8 18। উদ্দীপকে উল্লেখিত মৌলটি কি? সো 18 কার ভর সংখ্যা? নিয়নের। ঠিক আছে, নিয়নের সংকেত কি? Ni। এরপরে আসছে আমাদের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীলে প্রথম প্রশ্নে বলা আছে যে কার্বনের আইসোটোপ কয়টি? দ্বিতীয় প্রশ্নে ক্যাটায়ন বলতে কি বোঝায়? তো উদ্দীপকটা পড়ে নিয়ে আমাদের এটার উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্নের যে উত্তর, কার্বনের আইসোটোপ কয়টি? কার্বনের আইসোটোপ 3টি। এবং খ নম্বরে বলছে ক্যাটায়ন বলতে কি বোঝায়? তো ক্যাটায়নের যে বিশ্লেষণটা এখানে লেখা আছে, তোমরা এখান থেকে সম্পূর্ণ লিখে নিতে পারো। এরপরে দেওয়া আছে ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত। তো ওয়াই হচ্ছে অন্যদিকে একটি পরমাণু যার আণবিক সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18। ওকে, সো এখানে দেখো প্রথমে আমরা ভর সংখ্যার বিষয়টা এখানে একটু বিশ্লেষণ করেছি, এরপর ওয়াই পরমাণুটি কী সেটার উপরে বিশ্লেষণ করেছি। ঠিক আছে, তো ওয়াই পরমাণুর ভর সংখ্যা হচ্ছে আমাদের এখানে 35। কীভাবে আসছে সম্পূর্ণ ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। এরপরে আমাদের বলা আছে এক্স ও ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এক্স ও ওয়াইয়ের মানে ঘ নম্বরে যে উত্তরটা, এটা একটু বড়, কারণ হচ্ছে এখানে দুইটা পরমাণু মৌলেরই কথা বলা আছে, তো দুইটার উপর আমাদের হালকা করে বিশ্লেষণ করে লিখতে হবে। তোমরা যেটা করতে পারো, সিম্পলি এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে এখান থেকে দেখে নিতে পারো, অথবা আমার ভিডিওটি পজ করে দেন তোমরা এটার উত্তরটা লিখে নাও। ঠিক আছে, দেখো এর উত্তর কিন্তু এখনও শেষ হয় নাই, এই পেজ এবং পরের পেজ, 2 পেজে এটার উত্তর। ওকে, তো এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের 2 নম্বর সৃজনশীলে। এখানে দুইটা চিত্র দেওয়া আছে। তো প্রথম যে প্রশ্নটা ছিল অ্যাটম শব্দের অর্থ কী, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কী বোঝায়। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি। অ্যাটম শব্দ হচ্ছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে সংগৃহীত, যার অর্থ অবিভাজ্য, মানে যাকে বিভাজন করা যায় না। আর খ নম্বরটাতে আমাদের ছিল অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কী বোঝায়। সো এখানে যেটা বিশ্লেষণটা সম্পূর্ণ উল্লেখ করা হয়েছে। এরপরে গ নম্বরে বলেছিল উদ্দীপকে 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো। ঠিক আছে, তো 1 নম্বর চিত্রে যে পরমাণুটা আছে সেটা সক্রিয় না নিষ্ক্রিয় সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো 1 নম্বর যে পরমাণুটা ছিল এটার ইলেকট্রন সংখ্যা ছিল 11, তার মানে এটা হচ্ছে সোডিয়ামকে আমরা Na দিয়ে প্রকাশ করি, এবং এটা বিষক্রিয় না অবিভাজ্য সব কিছুই আমরা এখানে বিশ্লেষণ করেছি। তোমরা এখান থেকে সুন্দর করে কপি করে নিতে পারো। এরপরে হচ্ছে 1 ও 2 নং চিত্রে পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। সো এটা অনেক সহজ প্রশ্ন। এখানে জাস্ট সিম্পল দেখো যেটা আমি লিখছি, মিল আর অমিল হচ্ছে আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। তো প্রথমটা ছিল হাইড্রোজেন এবং পরেরটা ছিল সোডিয়াম। ঠিক আছে, তো মিল আর অমিল এখানে যা ছিল সবগুলো আমি একটা ছক আকার এখানে প্রদর্শন করেছি। আই হোপ তোমরা এখান থেকে বুঝতে পারবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিক, আজকের ভিডিও, আজকের আলোচনা। তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবভিয়াসলি আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। আমি নেক্সট ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমাদের যে ভিডিওটা বা তোমাদের যে সলিউশনটা সেটা আমি নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।